হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, থার্ড সেমিস্টার তোমাদের যে মেজর 3 বেঙ্গলি পেপার রয়েছে, সেই সিলেবাস ভিত্তিক আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে দেখবে সিলেবাসের মধ্যে আখ্যান কাব্য বা মহাকাব্য যে রয়েছে, সেখানে বিভিন্ন কবিদের পরিচয় সম্পর্কে বা তাদের অবদান সম্পর্কে কিন্তু রয়েছে তোমাদের সিলেবাসে। তো আজ এই যে আখ্যান কাব্য বা মহাকাব্য যে রয়েছে, এখানে মধুসূদন দত্তের অবদান কতটা ছিল সেই সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাসটির আলোচনা, ঠিক আছে? তবে ক্লাসটি আলোচনা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে চাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে, তার সঙ্গে নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তোমাদের কি করতে হবে। দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দুটির মাধ্যমে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, ঠিক আছে? তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি কি রাখা হয়েছে সেই সম্পর্কে আমি বলে দিই। তোমরা যারা যারা এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমের কোর্স ফি কিন্তু রাখা হয়েছে 599, ঠিক আছে? যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যুক্ত হবে, তাদেরকে বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও, ঠিক আছে? ক্লাসের আলোচনায় তাহলে আমি চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সিলেবাস থেকে। দেখো, আখ্যান কাব্য ও মহাকাব্যে মধুসূদন দত্তের যে অবদান রয়েছে সেই সম্পর্কে আলোচনা। কি বলা হচ্ছে আমরা প্রথমে দেখব, বাংলা সাহিত্যে আখ্যান কাব্য ও মহাকাব্যের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত এক নবযুগের সূচনা করেছে। আমরা দেখব মাইকেল মধুসূদন যে দত্ত রয়েছে, আখ্যান কাব্য আর মহাকাব্যের মধ্যে কিন্তু তিনি একজন শ্রেষ্ঠ কবি ছিলেন। তিনি একটা কিন্তু নবযুগের বা নতুন যুগের সূচনা কিন্তু করেছিলেন তার লেখনীর মাধ্যমে। কি বলছে যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি বাংলা কাব্যের নতুন মাত্রা কাঠামো এনেছিলেন। আমরা দেখবো তিনি যে সময় ছিলেন সেই সময় পাশ্চাত্য শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছিলেন, কিন্তু বাংলার যে একটা নতুন কাঠামো কিন্তু তিনি সূচনা করেছিলেন বাংলা গদ্য সাহিত্যের দিকে। কি বলছে আমরা সেই অবদানগুলো কিন্তু এক এক করে দেখবো। সবার প্রথমে যে অবদান সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আখ্যান কাব্যে তার কতটা অবদান ছিল। সবার প্রথমে আমরা কি দেখব? সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেঘনাদ বধ কাব্য। তার বিখ্যাত একটা কাব্য কিন্তু মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদ বধ কাব্য। কি বলা হচ্ছে? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ আখ্যান কাব্য কিন্তু বলা হয় এই মেঘনাদ বধ কাব্যকে। কি বলছে দেখো, এখানে রামায়ণের রাবণ পুত্র মেঘনাদকে বীর রূপে চিহ্নিত করা হয়েছে। আমরা দেখব মেঘনাদ বধ নামটা আমরা দেখতে পাচ্ছি, রাবণের যে পুত্র রয়েছে মেঘনাদ, একে কিন্তু একটা বীর, সে বীর রূপে কিন্তু চিহ্নিত করা হয়েছে। পাশ্চাত্য ট্র্যাজেডির ছাপ এবং কাব্যের মহিমা একত্রে হয়েছে। তার সঙ্গে আমরা দেখব কি বলা হচ্ছে যে এই যে চরিত্র চিত্রণে বৈপ্লবিক পরিবর্তন আনেন রাবণ এবং মেঘনাদ বধকে গৌরবান্বিত করা ও রাম লক্ষণকে ভিন্ন আলোচনায় দেখা। দেখবো মানে এই যে মেঘনাদ বধ যেখানে হচ্ছে রাবণ রয়েছে, সেখানে আমরা দেখবো প্রধান ক্যারেক্টার বা প্রধান চরিত্র যে রয়েছে সেটা কিন্তু রাবণকে প্রদান করা হয়। আর তার সঙ্গে আমরা দেখবো এখানে যে রয়েছে রাম লক্ষণ যে রয়েছে তাদেরকে কিন্তু একটা মানে দূরে আলাদা জায়গায় কিন্তু দেওয়া হয়। এখানে রাবণকে মানে প্রধান চরিত্র বলে চিহ্নিত করা হয়, তার সব থেকে প্রিয় চরিত্র ছিল রাবণ। এবং এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে আমরা দেখবো একটা পিতার যে শোক, তার পুত্র মারা যাওয়ার পর একটা যে পিতার শোক, সেই পিতার শোককে কিন্তু খুব সুন্দরভাবে বড় করে কিন্তু মানে আর কি তুলে ধরেছিলেন এই মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? এটা নিয়ে আরো ডিটেলসে আমি আলোচনা করব তার বিভিন্ন কাব্য সম্পর্কে। দেখো তারপর কি বলছে, মহাকাব্যে এখানে বলেছে আখ্যান কাব্যকে নাটকীয় ও মহত্বপূর্ণ করে তোলেন, যা মহাকাব্যে এক নতুন সংযোজন। আমরা দেখব এই যে আখ্যান কাব্য, এই কাব্যকেও তিনি একটা নাটকীয় যে পরিভাষা রয়েছে সেখানে গড়ে তোলেন, একটা নতুন আর কি দিকে নিয়ে আসেন, যে কারণে একটা নতুন সংযোজন কিন্তু তৈরি হয় এই মহাকাব্যের মধ্যে, ঠিক আছে? দেখো পরের আলোচনায় আমরা চলে যাবো। এতক্ষণ আমি বললাম আখ্যান কাব্যে তার কতটা অবদান ছিল সেই সম্পর্কে আলোচনা। তার আখ্যান কাব্যের একটা ছিল মেঘনাদ বধ কাব্য, কাব্যটার নাম। এখন একটু মহাকাব্যের মধ্যে আমরা চলে যাই। মহাকাব্যের আলোচনায় কি আছে? মহাকাব্যে তার অবদান কতটা, যেমন প্রধান যে তার কাব্য রয়েছে মহাকাব্যের যেটা নাম ছিল, যে কাব্য তিনি রচনা করেছেন সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য। কি বলছে? মহাকাব্য ধর্মী আখ্যান কাব্যমূলক রচনায় উৎকৃষ্ট নিদর্শন।
আমরা দেখব এই যে মহাকাব্য তিনি যে লিখেছেন, এই মহাকাব্যর ধারণায় বীরাঙ্গনা যে কাব্য রয়েছে এটা কিন্তু একটা উৎকৃষ্ট নিদর্শন তার। ঠিক আছে, যেমন বলছে এখানে পৌরাণিক কাহিনী অবলম্বনে বীরাঙ্গনাদের প্রতি সমকালীন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। মানে আমরা দেখব পৌরাণিক কাহিনী, যে সমস্ত পৌরাণিক কাহিনীর চরিত্রগুলো ছিল সেই চরিত্রগুলোকে কিন্তু বড় বড় করে তোলা হয়েছে। আমরা নামটা শুনে বুঝতে পারছি বীরাঙ্গনা মানে বীর যে নারী, তাদের কথা, তাদের যে বলিদান, তাদের যে আত্মত্যাগ, সেই সম্পর্কে কিন্তু এই বীরাঙ্গনা কাব্যের মধ্যে আলোচনা করা হয়েছে বিভিন্ন পৌরাণিক চরিত্রগুলি দিয়ে। যেমন মা কৈকেয়ী যে ছিল, তারপর দ্রৌপদী যে ছিল, তাদের যে আত্মত্যাগ সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে বীরাঙ্গনা কাব্যের মধ্যে। ঠিক আছে, বিভিন্ন পৌরাণিক কাহিনী চরিত্রগুলি নিয়ে। তারপর কি বলেছে, ব্রজাঙ্গনা কাব্য। এখানে আমরা দেখবো কৃষ্ণপ্রেম এবং গোপী আখ্যানকে নতুন আঙ্গিকে উপস্থাপনা করা হয়েছে। যে কৃষ্ণপ্রেম ছিল, তার সঙ্গে গোপীরা যে ছিল, তাদের যে কাহিনীগুলো, সেগুলোকে একটা নতুন ভাবে কিন্তু তৈরি করেছেন, তিনি উপস্থাপন করেছেন। ঠিক আছে, দেখো তারপরে কি বলেছে, এই মহাকাব্যে তার অবদান আমরা দেখবো পাশ্চাত্যের মহাকাব্যের ধাঁচে কাব্যের গঠন। ঠিক আছে, এটা মহাকাব্যের গঠন, তার সঙ্গে উপখ্যান, চরিত্র এবং কাব্যরসে সন্নিবেশ করেন। আমরা দেখবো বিভিন্ন চরিত্রগুলো, তারপরে বিভিন্ন উপখ্যানগুলো, সেখানে কিন্তু একটা নতুন রসের কিন্তু তিনি সূচনা করেন। দেখো তারপর কি বলা হচ্ছে, এতক্ষণ আমি বললাম আখ্যান কাব্য আর মহাকাব্যে যার অবদান যে রয়েছে সেটা নিয়ে আমি দু লাইন করে কিন্তু আলোচনা করলাম। একটু বৈশিষ্ট্য আমরা দেখে নিই তার। এই যে মহাকাব্য আর আখ্যান কাব্য রচনার ক্ষেত্রে কি বলছে বৈশিষ্ট্যর মধ্যে, দেখো বলা হচ্ছে পাশ্চাত্যের ট্র্যাজেডি ও মহাকাব্য ও আখ্যান কাব্যের প্রভাবকে বাংলা সাহিত্যে ডুব দেয়। তার সঙ্গে নাটকীয় সংলাপ এবং কাব্যের গাম্ভীর্য এবং বিরচিত রূপায়ণ এবং ক্লাসিক্যাল রীতির ব্যবহার লক্ষ্য করা যায়। আমরা দেখবো তার বিভিন্ন কাব্যগুলি যে রয়েছে সেখানে নাটকীয় সংলাপ, মানে এই যে বীরাঙ্গনা কাব্য যে রয়েছে, তারপরে এইগুলোর মধ্যে আমরা দেখবো নাটকীয় সংলাপ রয়েছে। তারপরে এর আগে যে বললাম মেঘনাদ বধ, সেটা কিন্তু একটা নাটকীয় সুন্দর রূপ প্রদান করেছে। তার সঙ্গে একটা ক্লাসিক্যাল রীতির কিন্তু ব্যবহার লক্ষ্য করতে পারবো তার কাব্যগুলির মধ্যে। ঠিক আছে, তারপরে বলছে কাব্যকে শুধু ভক্তিমূলক না রেখে দার্শনিক মানবতাবাদী দিকটা তুলে ধরেছিলেন তিনি। মানবতাবাদী যে দিক রয়েছে সেই দার্শনিক দিকটাও কিন্তু তিনি তুলে ধরেছিলেন। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, সার সংক্ষেপে আমরা শেষে দেখতে পারবো যে বাংলা সাহিত্যে আখ্যান কাব্য এবং মহাকাব্যে প্রাকৃত আধুনিক রূপদাতা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তার মেঘনাদ বধ যে কাব্য রয়েছে আখ্যান কাব্যের শিকড়। ঠিক আছে, মানে প্রধান উৎকৃষ্ট, তার সব থেকে বেশি উৎকৃষ্ট কাব্য হচ্ছে হলো এই আখ্যান কাব্য, এবং বীরাঙ্গনা কাব্য আর ব্রজাঙ্গনা কাব্য বাংলা মহাকাব্যের ক্ষেত্রে কিন্তু একটা যুগান্তকারী অবদান বলে কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো মাইকেল মধুসূদন দত্তের আখ্যান কাব্য এবং মহাকাব্য নিয়ে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। এই ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতে আলোচনা করেছি। তো আজকে ক্লাসটি আমি এতটুকুনি রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।